গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প সতীর দ্বিতীয় পর্ব। গল্পটি বলার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই আমি জানতে পারি আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প সতীর দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি অর্পিতা। সতী গল্পটির প্রথম পর্বে আমরা দেখি যে হরিশ পাবনার একজন নামজাদা উকিল। যখন তার বয়স 40-এরও কম ছিল তখন তাদেরই প্রতিবেশী হরকুমারের কাছে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে যায় এবং ঠিক সেইখানেই দেখা হয় হরকুমারের মেয়ে লাবণ্যপ্রভার সাথে। সেও আইএ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু হরিশের বাবা মা এই ব্যাপারটা খুব একটা ভালো চোখে দেখলেন না এবং তড়িঘড়ি করে হরিশের বিয়ে ঠিক করে দিলেন নির্মলার সাথে। কিন্তু নির্মলা বিয়ের পর থেকেই হরিশকে সন্দেহ করতে শুরু করে। এই পর্বে আমরা জানতে পারবো এই সন্দেহ কি হরিশের জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিল। সবটা জানতে হলে গল্পটি শেষ অবধি শুনতে থাকুন। সেবার বসন্ত রোগ দেখা দিল। বহু লোক মরতে লাগলো। ধীরে ধীরে রোগ যেন মহামারীর আকার নিল। সেই রোগ হরিশকেও ছাড়ল না। কবিরাজ এসে পরীক্ষা করে মুখ গম্ভীর করে বললেন, মা জননী, এ তো আমার মারাত্মক বলে মনে হচ্ছে। এ থেকে রক্ষা পাওয়া। রায়বাহাদুর তখন পরলোকে। হরিশের বৃদ্ধ মা আচার খেয়ে পড়লেন। ঠিক এমনই সময় নির্মলা ঘর থেকে বেরিয়ে এসে বলল, আমি আমি যদি সতী মায়ের সতী মেয়ে হই, আমার আমার নোয়া সিঁদুর ঘোচাবে এমন সাধ্য কার? তোমরা তোমরা ওকে দেখে রেখো, আমি চললুম। এই বলে সে শীতলার মন্দিরে গিয়ে হত্যে দিয়ে পড়ল, মা গো মা, ও মা, মুখ তুলে চাও, আমার স্বামীকে ভালো করে দাও মা, আমার স্বামীকে ভালো করে দাও। এই আমি তোমার কাছে মানত করলাম মা, উনি যদি বাঁচেন তবেই আমি বাড়ি ফিরবো, নইলে এইখান থেকেই আমি ওর সঙ্গে যাব। মা, আমায় দেখো তুমি। এই 7 দিনের মধ্যে দেবতার চরণামৃত ছাড়া কেউ তাকে একটু জল পর্যন্তও খাওয়াতে পারল না। 7 দিনের মাথায় কবিরাজ এসে বললেন, মা, তোমার স্বামীর এখন বিপদ কেটে গেছে, তুমি এবার ঘরে চলো মা। লোকে ভিড় করে নির্মলাকে দেখতে আসলো। মেয়েরা পায়ের ধুলো নিল। তার মাথায় থাবা থাবা সিঁদুর ঘষে দিয়ে বলল, দেখেছো, এ মানুষ তো নয়, যেন সাক্ষাৎ মা বসে আছে আমাদের সামনে। বয়স্ক লোকেরা বললেন, সাবিত্রীর উপেক্ষার মিথ্যে না কলিতে ধর্ম গেছে বলে একেবারে 16 আনায় গেছে। দেখো দেখো, এই জমের মুখ থেকে স্বামীকে কি করে ফিরিয়ে নিয়ে এলো। হরিশের বন্ধুরা লাইব্রেরি ঘরে বলা বলি করতে লাগলো, সাধে কি আর মানুষের স্ত্রীর গোলাম হয়ে থাকে হে? বিয়ে তো আমরাও করেছি, কিন্তু এমন নইলে আর স্ত্রী। এখন বোঝা গেল কেন হরিশ সন্ধ্যের পর আর বাইরে থাকতে চায় না। বীরেন উকিল ভক্ত লোক। গত বছর ছুটিতে কাশী গিয়ে
সে সন্ন্যাসীর কাছে মন্ত্র নিয়ে এসেছে। টেবিলে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মেরে বলল, আমি জানতাম হরিশ মরতেই পারে না। সত্যিকারের সতীত্ব জিনিসটা কি সোজা ব্যাপার হে। বাড়ি থেকে বলে গেল যদি সতী মায়ের সতী মেয়ে হয়। ওহ, এই কথাটা শুনে না শরীরটা আমার শিউরে ওঠে। তারিণী চাটুর্যের বয়স হয়েছে, আপিংখোর লোক। একধারে বসে নিবিষ্ট চিত্তে তামাক খাচ্ছিল। হুকোটা বেয়ারার হাতে দিয়ে নিঃশ্বাস ফেলে বলল, শাস্ত্র মতে সহধর্মিনী কথাটা ভারী শক্ত। আমায় দেখো না, কেবল মেয়েই 7টা, বিয়ে দিতে দিতেই ফতুর হয়ে গেলাম হে। অনেকদিন পরে ভালো হয়ে আবার যখন হরিশ আদালতে উপস্থিত হলো, তখন কত লোক যে তাকে অভিনন্দন করলো তার হিসেব করা দায়। ব্রজেন্দ্রবাবু সখেদে বললেন, ভাই হরিশ, এই তোমাকে স্ত্রৈণ বলে অনেক লজ্জা দিয়েছি, মাপ করো হে। লক্ষ কেন, কোটি কোটির মধ্যেও তোমার মতো ভাগ্যবান নেই, তুমি ধন্য। ভক্ত বীরেন বলল, সীতা সাবিত্রীর কথা ছেড়ে দাও, কিন্তু খনা, লীলাবতী, গার্গী আমাদের দেশেই তো জন্মেছিলেন। ভাই স্বরাজ ফরাজ যাই বলো, কিছুতেই হবে না। মেয়েদের যতদিন না আবার তেমনি তৈরি করতে পারবো, আমার তো মনে হয় শীঘ্রই পাবনায় একটা আদর্শ নারী শিক্ষা সমিতি গড়ে তোলা প্রয়োজন, এবং যে আদর্শ মহিলা তার পার্মানেন্ট প্রেসিডেন্ট হবে তার নাম তো আমরা সবাই জানি। কি বলেন চাটুর্য মশাই? বৃদ্ধ তারিণী চাটুর্যে বললেন, সেই সঙ্গে একটা প্রণপ্রথা নিবারণী সমিতি হওয়াও আবশ্যক। দেশটা তো একেবারে ছাড়খাড় হয়ে গেল। ব্রজেন্দ্র বললেন, হরিশ, তোমার তো ছেলেবেলায় খাসা লেখার হাত ছিল, তোমার উচিত তোমার এই রিকভারি সম্বন্ধে একটা আর্টিকেল লিখে আনন্দবাজার পত্রিকায় ছাপিয়ে দেওয়া। হরিশ কোনো কথারই জবাব দিতে পারল না, কেবল অমোঘ কৃতজ্ঞতায় তার দুটো চোখ জলে ছলছল করতে লাগলো। মৃত জমিদার গোসাইচরণের বিধবা পুত্রবধূ যামিনী রায়চৌধুরীর সঙ্গে তার অন্যান্য পুত্রদের বিষয় সংক্রান্ত মামলা বেঁধেছিল। হরিশ ছিল যামিনীর উকিল। জমিদারের লোক কে যে কোন পক্ষে জানা কঠিন বলে গোপনে পরামর্শের জন্য যামিনী নিজেই ইতিপূর্বে 2-1বার উকিলের বাড়ি এসেছিলেন। আজ সকালেও যামিনীর গাড়ি এসে হরিশের সদর দরজায় থামল। হরিশ সসম্ভ্রমে তাকে নিজের বসবার ঘরে এনে বসালেন। আলোচনা পাছে ও ঘরের মুহুরীর কানে যায় এই ভয়ে উভয়েই সাবধানে ধীরে ধীরে কথা বলছিলেন। যামিনী কি একটা অশোকলগ্ন প্রশ্নে হরিশ হেসে ফেলে জবাব দেবার চেষ্টা করতেই যাচ্ছিল। পাশের ঘরের পর্দার আড়াল থেকে অকস্মাৎ তীক্ষ্ণ কণ্ঠের শব্দ আসলো, আমি সব শুনেছি। যামিনী চমকে উঠলেন। হরিশ লজ্জায় ও শঙ্কায় কাঠ হয়ে গেল। একজোড়া অতি সতর্ক চোখ আর কান যে তাকে অহরহ পাহারা দিয়ে আছে, একথা সে মুহূর্তের জন্য ভুলেছিল। পর্দা ঠেলে নির্মলা রণমূর্তিতে বের হয়ে আসলো। হাত নেড়ে কণ্ঠস্বরে বিষ ঢেলে বলে উঠল, ফুসফুস করে কথা বলে আমাকে আমাকে ফাঁকি দেবে? কি মনে করো তুমি আমাকে? কি মনে করো? কই কই আমার সঙ্গে তো কখনো তোমাকে এমন হেসে কথা কইতে দেখিনি। দেখিনি তোমাকে। তোমার ব্যাপারটা কি বলো তো? সত্যি কথা বলতে নির্মলার এই অভিযোগ কিন্তু মিথ্যে নয়। যামিনী সভয়ে বলল, এ কি কাণ্ড হরিশবাবু? হরিশ বিমূঢ়ের মতো কিছুক্ষণ চেয়ে থেকে বলল, ও পাগল একটা। নির্মলা বলে উঠল, হ্যাঁ পাগল, আমি পাগলই বটে, কিন্তু কিন্তু কে করলে আমাকে পাগল? শুনি না, কে আমাকে পাগল বানালে? এই বলে সে হাউমাউ করে কেঁদে ফেলে সহসা যামিনীর পায়ের কাছে ঢিপ করে পড়ে মাথা করতে লাগলো।
মুহুরি কাজ ফেলে ছুটে আসলো। একজন জুনিয়র উকিল সেইমাত্র এসেছিল। সে এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। বোস কোম্পানির বিল সরকার তারই কাঁধের ওপর দিয়ে উঁকি মারতে লাগলো এবং তাদেরই চোখের সামনে নির্মলা মাথা খুঁড়তে লাগলো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি সব জানি, সব বুঝি। থাকো থাকো, তোমরাই সুখে থাকো। কিন্তু কিন্তু আমি যদি সতী মায়ের সতী কন্যা হই, যদি মনে গায়নে এক বই না দুই জেনে থাকি, যদি আর আমি পারছি না, আমি আর পাচ্ছি না। এদিকে যামিনীও নিজে কেঁদে ফেলে বলতে লাগলেন, এ কি ব্যাপার হলো হরিশবাবু? এ কি দুর্নাম দেওয়া হলো? এ কি হলো আমার? হরিশ আর কোনো কথা বলতে পারল না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে থাকতে তার শুধু মনে হতে লাগলো, এই মুহূর্তে তার পায়ের নিচের মাটি দুভাগে বিভক্ত হলো না কেন? লজ্জায়, ঘৃণায়, রাগে সেদিন হরিশ সেই ঘরে চুপ করে বসে রইল। আদালতে যাবার কথা ভাবতেও পারল না। দুপুরবেলা উমা এসে বহু সাধ্য সাধনায় এবং মাথার দিব্যি দিয়ে কিছু খাইয়ে গেল। সন্ধে নামার আগে বামুন ঠাকুর রূপোর বাটিতে করে খানিকটা জল এনে পায়ের কাছে রাখল। হরিশের প্রথমে ইচ্ছে হলো একটা লাথি মেরে ফেলে দেয়, কিন্তু আত্মসংবরণ করে আজও পায়ের বুড়ো আঙুলটা ডুবিয়ে দিল। স্বামীর পা ধোয়া জল না খেয়ে নির্মলা কোনোদিনই জলস্পর্শ করত না। রাতে বাইরের ঘরে একা শুয়ে হরিশ ভাবছিল, তার এই দুঃখময় দুর্ভর জীবনের অবসান কবে হবে। যদিও তার এমন ভাবনা আজ প্রথম নয়, কিন্তু তার এই সতী স্ত্রীর একনিষ্ঠ পতিপ্রেমের দুঃসহ নাগপাশের বাঁধন থেকে মুক্তির কোনো পথই তার চোখে পড়ল না। এরপর কেটে গেছে 2 বছর। নির্মলা অনুসন্ধান করে জেনেছে যে খবরের কাগজের খবরটা মিথ্যে নয়। লাবণ্য যথার্থই পাবনার মেয়ে স্কুলের পরিদর্শক হয়ে এসেছে। আজ হরিশ একটু সকাল সকাল আদালত থেকে ফিরে ছোট বোন উমাকে ডাক দিল। উমা, এই উমা, একটু শুনে যা তো। হ্যাঁ দাদা, বলো। শোন না, আজকে রাতের ট্রেনেই আমাকে জরুরি কাজে কলকাতা যেতে হবে। 3-4 পর ফিরব। আমার সব জিনিসপত্র চাকরকে দিয়ে একটু গোছগাছ করিয়ে রাখতো। আজ দিন 15 হলো স্বামী স্ত্রীতে একেবারে কথা বলা বন্ধ। রেলওয়ে স্টেশন দূরে। রাত্রির 8টার মধ্যে মোটরে করে বের হতে হবে। সন্ধ্যের পরে সে মকদ্দমার দরকারি কাগজপত্র হ্যান্ডব্যাগে গুছিয়ে নিচ্ছিল। নির্মলা এসে প্রবেশ করল। হরিশ শুধু মুখ তুলে চেয়ে দেখল, কিছু বলল না। আজ কলকাতায় যাচ্ছ নাকি? হ্যাঁ। কেন? কেন আবার কি? মক্কেলের কাজ, হাইকোর্টে মোকদ্দমা আছে। চলো না, আমিও তোমার সঙ্গে যাই। তুমি যাবে? গিয়ে কোথায় থাকবে শুনি? কেন, যেখানে হোক। তোমার সঙ্গে গাছতলাতে থাকতেও আমার লজ্জা নেই। কথাটি ভালো এবং সতী স্ত্রীর উপযুক্ত, কিন্তু হরিশের সর্বাঙ্গে যেন বিচুটি মাখিয়ে দিল। শোনো, তোমার লজ্জা না থাক, আমার আছে। আর আমি গাছতলার পরিবর্তে আপাতত কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠবো স্থির করেছি। ও, তাহলে তো খুব ভালো কথা। তার বাড়িতে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার কিন্তু কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, সে হবে না, কিন্তু বলা নেই কওয়া নেই, বিনা আহ্বানে পরের বাড়ি তোমাকে নিয়ে গিয়ে উঠতে আমি পারবো না। পারবে না তো? জানি তো তুমি আমাকে সেখানে নিয়ে গিয়ে উঠতে পারবে না। আমাকে সঙ্গে নিয়ে গেলে লাবণ্যর ওখানে ওঠা যায় না, তাই তো? ঠিক বলেছি তো আমি? হরিশ এবার খেপে গেল। হাত মুখ নেড়ে চিৎকার করে বলল, তুমি যেমন নোংরা তেমন মন্দ। সে বিধবা ভদ্রমহিলা, আমি বা সেখানে যাব কেন? আর সেই বা আমাকে যেতে বলবে কেন? তাছাড়া আমার সময় বা কই? কলকাতায় গিয়ে পরের কাজে তো নিঃশ্বাস ফেলার ফুরসত পাবো না আমি। আর তোমার খালি সন্দেহ না?
পাবে গো পাবে, তুমি ঠিক সময় পাবে। এই বলে নির্মলা ঘর থেকে বের হয়ে গেল। দিন তিনেক পরে হরিশ কলকাতা থেকে ফিরে আসলে লাবণ্য বলে ওঠে, আরে 4-5 দিন বলে গেলে, আর 3 দিনেই যে ফিরে এলে বড়। কাজ চুকে গেল তাই চলে এলাম। ওরে বাবা, তা লাবণ্যর সঙ্গে দেখা হয়নি বুঝি? না। এমা, কলকাতাতেই যদি গেলে তো একবার খবর নিলে না কেন? আমি সময় পাইনি। ও বাবা, অত কাছাকাছি গেলে আর একটু সময় করে নিলেই হতো। তা যাককে যাক, অনেক কাজ পড়ে আছে, আমি রান্নাঘরে যাই। এর মাসখানেক পরে একদিন আদালতে বেরোনোর সময় হরিশ তার বোনকে ডেকে বলল, আজ আমার ফিরতে বোধ করে একটু রাত হবে উমা। কেন দাদা? উমা কাছেই ছিল, আসতে বললেও চলতো, কিন্তু কণ্ঠস্বর উঁচুতে চড়িয়ে অদৃশ্য কাহাকে লক্ষ্য করে হরিশ উত্তর দিল, যোগেনবাবুর বাড়িতে একটা জরুরি পরামর্শ আছে, দেরি হয়ে যেতে পারে। সেদিন ফিরতে দেরি হলো, রাতের 12টার কম নয়। হরিশ মোটর থেকে নেমে বাইরের ঘরে গিয়ে প্রবেশ করল। কাপড় ছাড়তে ছাড়তে শুনতে পেল নির্মলা ওপরের জানলা থেকে সোফারকে ডেকে জিজ্ঞেস করছে, আব্দুল, ও আব্দুল, ওই যোগেনবাবুর বাড়ি থেকে এলে বুঝি? নেই মাইজি, ও স্টেশন সে আতে হ্যাঁ। স্টেশন? স্টেশন কেন? গাড়িতে কেউ এলো বুঝি? हाँ, कोलकाता से एक माईजी और बच्चा आया है। ও, কলকাতা থেকে? তা বাবু নিয়ে তাদের বাসায় পৌঁছে দিয়ে এলেন বুঝি? হ্যাঁ মাইজি। এই কথার জবাব দিয়ে গাড়ি আস্তা বলে নিয়ে চলে গেল আব্দুল। ঘরের মধ্যে হরিশ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। এইরূপ সম্ভাবনার কথা যে তার মনে হয়নি তা নয়, কিন্তু নিজের চাকরকে মিথ্যে বলার অনুরোধ সে কিছুতেই করে উঠতে পারেনি। রাতে শোবার ঘরে একটা কুরুক্ষেত্র কাণ্ড হয়ে গেল। পরের দিন সকালেই লাবণ্য তার ছেলেকে নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হলো। হরিশ বাইরের ঘরে ছিল। তাকে বলল, চলুন, আপনার স্ত্রীর সঙ্গে পরিচয় নেই, আলাপ করিয়ে দেবেন। হরিশের বুকের মধ্যে তখন তোলপাড় করতে লাগলো। একবার সে এমন বলতে চাইল যে এখন অত্যন্ত কাজের তাড়া, কিন্তু সে অজুহাতও খাটল না। তাকে সঙ্গে করে স্ত্রীর সঙ্গে পরিচয় করাতেই হলো। বছর 10-এর ছেলে এবং লাবণ্য, নির্মলা তাদের সমাদরে গ্রহণ করল। ছেলেকে খাবার খেতে দিল এবং তার মাকে আসন পেতে সযত্নে বসালো। আমার কি সৌভাগ্য যে আমি আপনার দেখা পেলাম। লাবণ্য এর উত্তর দিয়ে বলল, হরিশবাবুর মুখে শুনেছিলাম আপনি ক্রমাগত বারব্রত আর উপবাস করে শরীরটাকে নষ্ট করে ফেলছেন। এখন তো বেশ ভালো দেখাচ্ছে না? আরে না না, ওসব বাড়ানো কথা। কিন্তু এত কথা উনি আবার আপনাকে কবে বললেন? হরিশ তখনও কাছে দাঁড়িয়েছিল। সে একেবারে বিবর্ণ হয়ে উঠল। লাবণ্য বলল, কেন এবারে কলকাতায়? খেতে বসে কেবল আপনারই কথা। ওর বন্ধু কুশলবাবুর বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে কি না? ছাদের ওপর থেকে চেঁচিয়ে ডাকলে শোনা যায়। নির্মলা বলে উঠল, ও, তাহলে তো খুব সুবিধেই হয়েছে। লাবণ্য হেসে বলল, না না না, তাতে কোনো সুবিধে হয়নি। ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হয়েছে। তাই নাকি? লাবণ্য বলল, আবার যাতে গোড়ামিও কম নেই। ব্রাহ্মণদের ছোঁয়া খান না, আমার পিসিমার হাতে পর্যন্ত না। সমস্তই আমাকে নিজে রেঁধে নিজে পরিবেশন করতে হতো। এই বলে সে হাসি মুখে সকৌতুকে হরিশের প্রতি চেয়ে বলল, আচ্ছা, এর মধ্যে আপনার কি লজিক আছে বলুন তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছাড়া? হরিশের সর্বাঙ্গ ঝিমঝিম করতে লাগলো। তার মিথ্যেবাদিতা প্রমাণিত হওয়ায় তার মনে হলো
এতদিনে মা বসুমাতা দয়া করে বোধহয় তাকে জঠরে টেনে নিয়ে যেতে কৃপা করেছে। কিন্তু অদ্ভুত কথা এই যে নির্মলা আজ ভয়ঙ্কর বা মারাত্মক কিছু কাণ্ড ঘটালো না, চুপ করে স্থির হয়ে বসে রইল। হয়তোবা সংশয় জর্জরিত একটা ধারণা এইভাবে সত্যিরূপে প্রকট হয়ে তার সামনে হাজির হওয়াতে সেও কিছুটা অবচেতন হয়ে পড়েছিল। লাবণ্য চলে গেলে নির্মলা ঝড়ের বেগে ঘরে ঢুকে বলল, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি এত এত মিথ্যেবাদী, এত মিথ্যে কথা বলো। ছি, তোমার মুখ দেখতেও আমার এখন ঘেন্না করছে। হরিশ চোখ রাঙিয়ে লাফিয়ে উঠে বলল, বেশ করি বলি, বেশ করি, আমার খুশি আমি বলি, এরপর আমি আবার বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো না, বলো, যত ইচ্ছে মিথ্যে বলো, যত খুশি আমাকে ঠকাও, বলো না, সব মিথ্যে বলো, আমাকে দাও আমাকে পাগল করে। কিন্তু কিন্তু ধর্ম যদি থাকে, যদি সতী মায়ের সতী মেয়ে হই, যদি কায়মনে সতী হই, আমার জন্য তোমাকে একদিন কাঁদতে হবে, হবেই, তুমি দেখে নিও। এই বলে সে যেমন এসেছিল তেমনই দ্রুত বেগে বাইরে চলে গেল। এই ঘটনার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কথা বলা একবারেই বন্ধ হয়ে গেল। নিচের ঘরে শোয় ও খায়, হরিশ আদালতে যাওয়া আসা করে, বাইরের ঘরে একা বসে কাটায়, সেটা নতুন কিছু নয়। আগে সন্ধ্যের সময় একবার করে ক্লাবে গিয়ে বসত, এখন সেটুকুনিও বন্ধ হয়েছে, কারণ শহরের সেই দিকেই লাবণ্যর বাড়ি। তার মনে হয় নির্মলার 2 চোখ এখন 10 চোখ হয়ে তাকে দিন রাত পাহারা দিচ্ছে, তার বিরাম নেই, বিশ্রামও নেই। স্নানের পরে আয়নার দিকে চেয়ে তার মনে হতো সতীসাধ্যের এই অক্ষয় প্রেমের আগুনে তার কুলসিত দেহের নশ্বর মেদ, মজ্জা, মাংস শুষ্ক ও নিষ্পাপ হয়ে অত্যন্ত দ্রুত উচ্চতর লোকের জন্য প্রস্তুত হয়ে উঠছে। তার আলমারির মধ্যে একখানা কালীসিংহের মহাভারত ছিল। সময় যখন কাটত না, তখন সেইখান থেকে বেছে বেছে সতীনারীর উপেক্ষান পড়ত। কি তার প্রচণ্ড বিক্রম, কতই না অদ্ভুত কাহিনী। স্বামী পাপী তাপী যাই হোক, কেবলমাত্র স্ত্রীর সতীত্বের জোরেই সমস্ত পাপ মুক্ত হয়ে অন্তে কল্পকাল তারা একত্রে বাস করে। কল্পকাল যে ঠিক কত হরিশ জানত না, কিন্তু সে যে কম নয় এবং মুনি ঋষিদের লেখা শাস্ত্রবাক্য যে মিথ্যে নয়, এই কথা মনে করে তার সর্বাঙ্গ অবশ হয়ে উঠত। পরলোকের ভরসায় জলাঞ্জলি দিয়ে সে বিছানায় শুয়ে মাঝে মাঝে ইহলোকের ভাবনা ভাবত, কিন্তু কোনো পথ নেই। সাহেবদের হলে মামলা মকদ্দমা খাড়া করে এতদিনে যা হোক একটা ছাড়রফা করে ফেলত, মুসলমানদের হলে 3 তালাক দিয়ে বহু পূর্বেই চুকিয়ে ফেলত। কিন্তু নিরীহ এক পত্নীব্রত ভদ্র বাঙালি, না, কোনো উপায় নেই। ইংরেজি শিক্ষায় বহু বিবাহ ঘুচেছে, বিশেষত নির্মলা চন্দ্রসূর্য, যার মুখ দেখতে পায় না, অতি বড় শত্রু, যার সতীত্বে বিন্দুমাত্র কলঙ্ক লেপন করতে পারে না, বস্তুত স্বামী ভিন্ন, যার ধ্যান জ্ঞান নেই, তাকেই পরিত্যাগ। বাপরে বাপ, নির্মল নিষ্কলুষ হিন্দু সমাজের মধ্যে কি আর মুখ দেখাতে পারবে হরিশ? দেশের লোক খাই খাই করতে করতে হয়তো তাকে কোনোদিন খেয়েই ফেলবে। ভাবতে ভাবতে চোখ কান গরম হয়ে উঠত। বিছানা ছেড়ে মাথায় মুখে জল দিয়ে বাকি রাতটুকু হরিশ চেয়ারে বসে কাটিয়ে দিত। এমন করে 1 মাস কেটে গেল। একদিন হরিশ আদালতে বের হচ্ছিল, ঝি এসে একখানা চিঠি তার হাতে দিল। বাবু, জবানের জন্য লোক দাঁড়িয়ে আছে। খামটা ছেঁড়া, ওপরে লাবণ্যের হস্তাক্ষর। হরিশ জিজ্ঞেস করল, আমার চিঠিটা খুলেছে কে? আগে মা জননী খুলেছে। হরিশ চিঠি পড়ে দেখল লাবণ্য অনেক দুঃখ করে লিখেছে। সেদিন আমার অসুখ চোখে দেখে গিয়েও আর একটি বারও খবর নিলেন না।
আমি মরলুম না বাঁচলুম, অথচ বেশ জানেন এই বিদেশে আপনি ছাড়া আমার আপন লোক কেউ নেই। যাই হোক, এই যাত্রায় আমি মরিনি, বেঁচে আছি। এ চিঠি কিন্তু সে নালিশের জন্য নয়। আজ আমার ছেলের জন্মদিন, কোট ফেরত একবার এসে তাকে আশীর্বাদ করে যাবেন, এই ভিক্ষে রইল আপনার কাছে। ইতি লাবণ্য। পত্রের শেষে পুনশ্চ দিয়ে জানিয়েছে যে রাত্রির খাওয়াটা আজ আমার এখানেই সারতে হবে, একটুখানি গান বাজনারও আয়োজন আছে। চিঠিটা পড়ে বোধ করি কিছুক্ষণ সে আনমনা হয়ে পড়েছিল। হঠাৎ চোখ তুলতেই দেখতে পেল ঝি হাসি লুকোতে মুখ নিচু করেছে। অর্থাৎ বাড়ির দাসী চাকরের কাছে এ যেন একটা তামাশার ব্যাপার হয়ে উঠল। এক মুহূর্তে তার শিরার রক্ত আগুন হয়ে উঠল। এর কি কোনো সীমা নেই? যত সইছি ততই যেন অত্যাচারের সীমা আরও বেড়ে চলেছে। কে এনেছে চিঠিখানা? আগে তাদের বাড়ি ঝি এনেছে কর্তামশাই। হরিশ বলল, তাকে বলে দাও গে আমি কোটের ফেরত যাব। এই বলে সে বীর দর্পে মোটরে গিয়ে উঠল। সেই রাতে বাড়ি ফিরতে হরিশের একটু রাতই হলো। গাড়ি থেকে নামতেই দেখল তার উপরের শোবার ঘরের জানলায় নির্মলা পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তারের দল কিছুক্ষণ হলো বিদায় নিয়েছে। পারিবারিক চিকিৎসক বৃদ্ধ জ্ঞানবাবু যাবার সময় বলে গেলেন, বোধহয় সমস্ত আফিমটাই বার করে ফেলা গেছে, বৌমার জীবনে আর কোনো শঙ্কা নেই। হরিশ একটুখানি ঘাড় নেড়ে কী ভাব প্রকাশ করল, বৃদ্ধ তাহাতে মনোযোগ করল না। শোনো হরিশ, যা হবার হয়ে গেছে, এখন কাছে কাছে থেকে দুদিন সাবধানে রাখলেই বৌমার বিপদটা কেটে যাবে। সেদিন বার লাইব্রেরি ঘরে আলোচনার অত্যন্ত তীক্ষ্ণ ও কঠোর হয়ে উঠল। ভক্ত বীরেন বলল, আমার গুরুদেব স্বামীজি বলেন, বীরেন, মানুষকে কখনো বিশ্বাস করবে না। সেদিন গোসাইবাবুর বিধবা পুত্রবধূর সম্বন্ধে যে স্ক্যান্ডেলটা প্রকাশ হয়ে পড়েছিল, তোমরা তো তা বিশ্বাসই করলে না, বললে হরিশ এ কাজ করতেই পারে না। এখন দেখলে তো। শোনো হে, গুরুদেবের কৃপায় আমি এমন অনেক জিনিস জানতে পারি যা তোমরা ড্রিমই করতে পারবে না। ব্রজেন্দ্র বলিল, উফ, হরিশটা কি স্কাউন্ডেল! ওই রকম সতী সাবিত্রীর স্ত্রী যার। কিন্তু মজা দেখেছো সংসারে? বদমাইশগুলোর ভাগ্যে কেবল এই রকম স্ত্রী জোটে, যত সব। বৃদ্ধ তারিণী চাটুর্যে হুঁকো নিয়ে ঝিমোচ্ছিলেন। সে হঠাৎ করে বলে উঠলেন, আমার তো মাথায় চুল পেকে গেল, কিন্তু আমার ক্যারেক্টারে কেউ কখনো একটা স্পট দিতে পারল না, অথচ আমারই হলো ওই 7-7টা মেয়ে। বিয়ে দিতে দিতে দেউলে হয়ে গেলাম গো। যোগিনীবাবু বললেন, আমাদের মেয়ে স্কুলের পরিদর্শক হিসেবে ওই লাবণ্যপ্রভা মহিলাটিকে দেখেছি, একেবারে আদর্শ। গভর্নমেন্টের বোধ করি এবার মুভ করা উচিত। ভক্ত বীরেন বললেন, অ্যাবসলিউটলি নেসেসারি। সম্পূর্ণ একটা দিন পার হলো না, সতীসাধ্যের স্বামী হরিশের চরিত্র জানতে শহরে কারোর আর বাকিও রইল না, এবং সুদীর্ঘবর্গের কৃপায় সকল কথাই তার কানে এসে পৌঁছল। উমা এসে চোখ মুছে বলল, দাদা, তুমি আমার বিয়ে করো। পাগল হলি তুই? পাগল কেন দাদা, পাগল কেন? আমাদের দেশে তো পুরুষের বহু বিবাহ ছিল, বলো। তখন আমরা বর্বর ছিলাম। বর্বর? কিসের বর্বর? তোমার দুঃখ কেউ না জানুক, আমি তো জানি, বলো। সমস্ত জীবনটাই কি তোমার এমন ব্যর্থ হয়ে যাবে? উপায় কি বোন? স্ত্রী ত্যাগ করে আবার বিয়ে করার ব্যবস্থা পুরুষের আছে জানি, আর খুব ভালো করেই জানি, কিন্তু মেয়েদের তো নেই। তোর বৌদিরও যদি এ পথ খোলা থাকতো, তোর কথায় রাজি হতাম উমা আমি। তুমি যে কি বলো দাদা,
এই বলে উমা রাগ করে চলে গেল। হরিশ চুপ করে একা বসে রইল। তার উপায়হীন অন্ধকার মন থেকে কেবল একটা কথাই ভেসে আসলো, পথ নেই, আর কোনো পথ নেই। এই আনন্দহীন জীবনে দুঃখই ধ্রুব হয়ে রইল। হরিশের বসার ঘরে তখন সন্ধ্যের ছায়া গাঢ়তর হয়ে এসেছিল। হঠাৎ কানে গেল পাশের বাড়ির দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব ভিখারির দল কীর্তন সুরে দ্যুতির বিলাপ গাইছে। দ্যুতি মথুরায় এসে বজ্রনাথের হৃদয়হীন নিষ্ঠুরতার কাহিনী বিনিয়ে বিনিয়ে নালিশ করছে। সেকালে এই অভিযোগের কিরূপ উত্তর দ্যুতি পেয়েছিল হরিশ তা জানত না, কিন্তু একালে সে বজ্রনাথের পক্ষে বিনা পয়সার উকিল হয়ে দাঁড়িয়ে তর্কের পর তর্ক জুড়ে মনে মনে বলতে লাগলো, ওগো দ্যুতি, নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো জিনিস, সংসারে তার তুলনা নেই। কিন্তু তুমি তো সব কথা বুঝবে না, বললেও না। কিন্তু আমি জানি বজ্রনাথ কিসের ভয়ে পালিয়ে গিয়েছিলেন, এবং 100 বছরের মধ্যে আর এ মুখ হয়নি। কংস টংস সব মিছে কথা, সব মিছে কথা। আসল কথা শ্রী রাধার এই একনিষ্ঠ প্রেম। একটু থেমে বলতে লাগলো, তবু তো তখনকার কালে ঢের সুবিধে ছিল, মথুরায় লুকিয়ে থাকা চলতো। কিন্তু একালে ঢের কঠিন, না আছে পালাবার জায়গা, আর না আছে মুখ দেখাবার স্থান। এখন ভুক্তভোগী বজ্রনাথ দয়া করে ওদিনকে একটু শীঘ্রই তার পায়ে স্থান দিলেই বাঁচি। আজ আমি গল্পটি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততদিনে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।